মানুষ বড়ই স্বার্থপর। কেউ নিজের স্বার্থে মানুষকে ব্যবহার করে, আবার কেউ মানুষকে শেষ করে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসডি স্টোরি। এমন একজন মানুষ যার শরীরে আছে অসীম ক্ষমতা, আরেকজন মানুষ ঠিক তার বিপরীত, যার হাড় খুব সহজেই ভেঙে যায়, কিন্তু তার শরীর দুর্বল হলেও তার ব্রেন কিন্তু আলাদা লেভেলের। এবং আরও একজন মানুষ আছে যার দেহে 24টা ভয়ঙ্কর চরিত্র বসবাস করে। এই তিনজন মানুষ একদিন একে অপরের মুখোমুখি এসে দাঁড়ায় এবং সাথে মারাত্মক কিছু একটা ঘটে। কাহিনীর মধ্যে একটু পরপর একটা করে টুইস্ট খোলে, আর এই মুভির শেষে এমন কিছু হয় যেটার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। শুরু করেছিলাম আনব্রেকেবল মুভি সিরিজ। এই মুভি সিরিজের মধ্যে 3টে মুভি আছে, যার মধ্যে আমি 2টো অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি। কিন্তু যারা এই সিরিজের আগের 2টো মুভির এক্সপ্লেন ভিডিও দেখোনি তাদের কোনো অসুবিধে নেই, আমি এই ভিডিওতেই খুব সহজে বুঝিয়ে দেব। একটা সাইফাই সাইকোলজিক্যাল থ্রিলার এসডি স্টোরি প্রেজেন্টস ক্লাস। এই মুভির কাহিনীতে ঢোকার আগে আগের 2টো মুভিতে কি হয়েছিল সেটা 2 লাইনে বলে দিই, তাহলে বুঝতে খুবই সুবিধা হবে। একটা ভয়ঙ্কর ট্রেন অ্যাক্সিডেন্ট ঘটে এবং ট্রেনের সবাই মারা গেলেও ডেভিড নামের এই লোকটা একা অক্ষত অবস্থায় ফিরে আসে। এলাইজা নামের এই মানুষটার সঙ্গে ডেভিডের দেখা হয়। এলাইজা শারীরিক দিক থেকে অনেকটাই দুর্বল, ছোটখাটো আঘাতে শরীরের কোনো না কোনো হাড় ভেঙে যায়, এবং সে এতদিন ধরে খুঁজছিল, সে যেহেতু পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দুর্বল, সুতরাং পৃথিবীর মধ্যে কোনো শক্তিশালী মানুষও থেকে থাকবে, এবং এই জন্য সে ট্রেন অ্যাক্সিডেন্ট, প্লেন অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটাতো। এবং তার এই ভয়ানক কাণ্ড কারখানাগুলো জানার পর ডেভিড তাকে পুলিশে ধরিয়ে দেয় এবং পুলিশ এলাইজাকে একটা পাগলা গারদে পাঠিয়ে দেয়। এরপর 2 নম্বর মুভি, যার নাম ছিল স্প্লিট, সেখানে দেখেছিলাম আমরা কেভিন নামে এই লোকটাকে। এই লোকটার মধ্যে 24টা আলাদা আলাদা চরিত্রের বাস। পরিষ্কার ভাষা বলতে গেলে লোকটা একটা মানসিক রোগী। সে কম বয়সী মেয়েদেরকে ধরে নিয়ে এসে আটকে রাখে এবং তারপর সেই মেয়েগুলোকে নির্মমভাবে খুন করে। কেভিনের মধ্যে যে 24টা চরিত্র বা পার্সোনালিটি আছে, তাদের মধ্যে অন্যতম হলো প্যাট্রিশিয়া নামে একটা মেয়ের চরিত্র, ডেনিস নামে একটা ছেলের চরিত্র, এবং এই চরিত্রগুলোর মধ্যে সবচেয়ে খতরনাক চরিত্রের নাম হলো হোর্ড। হোর্ড কম বয়সী মেয়েদের মাংস টেনে টেনে ছিঁড়ে খায়, এবং মুভির মধ্যে দেখা যায় হোর্ডকে দেওয়ালের উপর দিক দিয়ে চলতেও। আর এখান থেকে শুরু হয় আজকের মুভির কাহিনী, যার নাম ক্লাস। দেখা যায় কেভিনের মধ্যে থাকা 24টা চরিত্র এখনও একই রকম ভয়ানক আছে। আরও 4টা মেয়েকে সে কিডন্যাপ করে ধরে এনেছে এবং একটা সুনসান জায়গায় আটকে রেখে দিয়েছে। কেভিনের মধ্যে থাকা 24টা চরিত্রের মধ্যে একটা বাচ্চা ছেলের চরিত্র ছিল, যার নাম ছিল হেডউইগ। হেডউইগকে কেমন অদ্ভুত গলায় বলতে শোনা যায়, সে মেয়েগুলোকে বলছিল, তোমাদের খুব কষ্ট হচ্ছে, চিন্তা করো না, এই কষ্টের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য হোর্ড আসছে। হোর্ড আবার ফিরে আসছে, কারণ আজকে রাতের জন্য তোমরা সবাই হোর্ডের শিকার। অন্যদিকে দেখা যায় ডেভিডকে, যে কিনা ট্রেন অ্যাক্সিডেন্ট থেকে একা ফিরে এসেছিল, এবং ওর মধ্যে বিশেষ ক্ষমতা ছিল, ও যদি কোনো অপরাধীকে ছুঁয়ে ফেলে, সে যা যা অপরাধ করেছে তা তার সামনে ছবির মতো ভেসে ওঠে। এবং এই শক্তিকে কাজে লাগিয়ে ডেভিড এতগুলো বছর ধরে সমাজের বিভিন্ন খারাপ মানুষদের শাস্তি দিয়ে আসছে। সে সাধারণ মানুষের কাছে একটা সুপারহিরোর মতো। ডেভিড তার সিকিউরিটি গার্ডের চাকরি ছেড়ে দিয়েছে, সে একটা দোকান খুলেছে, এবং তার ছেলে জোসেফ অনেকটাই বড় হয়ে গেছে। জোসেফ তার বাবাকে সাহায্য করে বিভিন্ন অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য। কেভিনের খবরটা যখন জানাজানি হয়ে যায় যে কেভিন নামে একটা মানসিক রোগী অল্প বয়সী মেয়েদেরকে ধরে নিয়ে গিয়ে তাদেরকে নির্মমভাবে হত্যা করে, তখন ডেভিড তাকে খুঁজে বের করার চেষ্টায় লেগে পড়ে। জোসেফ ডেভিডকে জানায় যে কেভিন যেহেতু এর আগেও 3টে মেয়েকে কিডন্যাপ করেছিল এবং সে তাদেরকে এমন জায়গায় রেখেছিল যেখানে মানুষের তেমন একটা সচরাচর আনাগোনা হয় না। এবারও নিশ্চয়ই যে 4টা মেয়েকে কিডন্যাপ করা হয়েছে তাদেরকেও এমন কোনো জায়গাতেই রাখা হয়েছে। অনেক খোঁজাখুঁজি করে পথ চলছিল ডেভিড। হঠাৎ করে কেভিনের সঙ্গে তার ধাক্কা লেগে যায়, এবং কেভিনের শরীরের সঙ্গে টাচ হওয়ার সাথে সাথে ছবির মতো ভেসে ওঠে ডেভিডের সামনে ওই 4টা মেয়েকে কোনো একটা পুরনো কারখানার মধ্যে আটকে রাখা হয়েছে। জোসেফের সাহায্যে ডেভিড একসময় সেই পুরনো কারখানাটার মধ্যে চলে যায়। ডেভিড সঙ্গে সঙ্গে মেয়েগুলোকে যে রডের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল সেই রডগুলোকে উপরে তুলে ফেলে এবং মেয়েগুলোকে মুক্ত করে দেয়। কিন্তু তখনই দেখা যায় কেভিনের শরীরে সেই চরিত্রটা জেগে ওঠে, যার নাম হোর্ড। মানুষের মধ্যে একটা দানবের চরিত্র জীবন্ত হয়ে ওঠে। ডেভিড তাড়াতাড়ি মেয়েগুলোকে পালিয়ে যেতে বলে, কিন্তু হোর্ড তাদের মধ্যে একটা মেয়েকে কাঠের ভারী দরজা ছুঁড়ে সেখানেই মেরে ফেলে। ডেভিড হোর্ডের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং শুরু হয় অসীম শক্তিশালী দুজনের লড়াই। কিন্তু একসময় হোর্ড ডেভিডকে পেছন থেকে চেপে ধরে এবং আর কোনো উপায় না দেখে একটা কাচে ঘেরা জানালা দেখতে পেয়ে ডেভিড হোর্ডকে নিয়ে সেখান থেকেই ঝাঁপিয়ে নিচে পড়ে। এবং এই সময় তাদের উপরে এক ধরনের বিশেষ লাইট পড়ে, যার নাম হিপনোসিস লাইট।
এই লাইট দিয়ে কোনো মানসিক রোগীকে শান্ত করা যায় কিছুক্ষণের জন্য। দেখা যায় এক মহিলাকে, সে বিশেষ এক ধরনের সিকিউরিটি বা পুলিশ বাহিনী নিয়ে এসেছে সেখানে। ডেভিড এবং কেভিন দুজনকেই গ্রেপ্তার করে রেভেন হিল মেমোরিয়াল নামের এক মানসিক হাসপাতালে নিয়ে আসা হয়। এবং এই মুভির মধ্যে সবথেকে বড় রহস্যজনক জিনিস হলো এই মানসিক হাসপাতালটা, এটাকে বাইরে থেকে দেখতে যেমন, এটা সেরকম ছিল না। ডেভিড আর কেভিনকে দুটো আলাদা আলাদা ঘরে বন্দি করে রাখা হয়েছে। ডেভিডের সবথেকে বড় দুর্বলতা ছিল জল, কারণ ছোটবেলায় সে একবার জলের মধ্যে ডুবে গেছিল, কোনো রকমে মরতে মরতে বেঁচেছে। সুতরাং ডেভিডকে আটকানোর জন্য এই কামরার মধ্যে অনেকগুলো জলের কল ছিল, যাতে ডেভিড যদি পালানোর চেষ্টা করে তাহলে সেখানে জল ছেড়ে দিয়ে ডেভিডকে আটকানোর চেষ্টা করা হবে। আর কেভিনের ঘরে লাগানো হয় সেই অত্যাধুনিক হিপনোসিস লাইটগুলো, যাতে কেভিন কিছু করার চেষ্টা করলে সেই লাইটের রশ্মি যখন তার চোখে পড়বে সে কোনো কিছু করার ক্ষমতা হারাবে। এরপর দেখা যায় সেই রহস্যময় মহিলা তাদের কাছে আসে আর বলে, আমার নাম ডক্টর স্টেপল, আমি পেশায় একজন মানসিক রোগ চিকিৎসক বা মনোবিদ। আসলে জানো কি, আমাদের আশেপাশে এমন অনেক মানসিক রোগী আছে যারা নিজেদেরকে অসীম শক্তিশালী বলে মনে করে, আর তোমরা দুজন হলো তাদের মধ্যে অন্যতম। তোমরা মনে করো তোমরা সুপার হিরো, কিন্তু সুপার হিরো শুধুমাত্র কমিক্স আর মুভিতেই থাকে, বাস্তবে সুপার হিরো বলে কিছু হয় না। তাই আমার মনে হয় তোমাদের দুজনেরই মানসিক রোগের চিকিৎসার দরকার। এরপর মুভিতে চমকে দেওয়ার মতো কাউকে দেখানো হয়, হ্যাঁ, এই সেই এলাইজা, যার শরীর এতটাই দুর্বল যে ছোটখাটো আঘাতে হাড় ভেঙে যেত এবং যাকে একটা মানসিক রোগের হাসপাতালে পাঠানো হয়েছিল। এলাইজাকে বর্তমানে এই হাসপাতালে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ কেভিন, ডেভিড এবং এলাইজা একই হাসপাতালে এখন। সুতরাং বোঝাই যাচ্ছে ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে। এলাইজার মা এত বছর ধরে রোজ হাসপাতালে আসে। সে বলে এলাইজা যা ভুল করেছে তার জন্য যথেষ্ট শাস্তি পেয়েছে, সে তো এখন পুরোপুরি পঙ্গু হয়ে গেছে, এই কটা দিন তো তাকে ভালো করে বাঁচতে দিন। কিন্তু ডক্টর স্টেপল কিছুতেই এলাইজাকে ছাড়তে রাজি না। ওদিকে দেখা যায় কেসিকে। কেসিকে মনে আছে তো, এর আগের মুভি অর্থাৎ স্প্লিট মুভিতে যে তিনজন মেয়েকে কিডন্যাপ করে এনেছিল কেভিন, তাদের মধ্যে একজনকে জীবিত অবস্থায় ছেড়ে দেয় সে, কারণ সেই মেয়েটার ওপরে ছোটবেলা থেকে তার কাকা মানসিক নির্যাতন এবং শারীরিক যৌন নির্যাতন করত, এবং এই জন্য কেভিনের মধ্যে থাকা হোর্ড চরিত্রটা শুধুমাত্র কেসিকেই যেতে দিয়েছিল জীবিত অবস্থায়। কেসিকে হোর্ড ছেড়ে দেওয়ার পর কেসি নিজের কাকার নামে পুলিশকে সবকিছু জানিয়ে দেয় এবং পুলিশ তার কাকাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। কেসি কিন্তু নিজের জীবনটাকে আবার শুরু করেছে নতুন করে। এখন সে কলেজে পড়ে। তবে সে যখন জানতে পারে যে কেভিনকে মানসিক হাসপাতালে ধরে নিয়ে আসা হয়েছে, সেই মানসিক হাসপাতালে গিয়ে সে ডক্টর স্টেপলের সঙ্গে দেখা করে। ক্যাসি ডক্টর স্টেপলকে বলে, কেভিন লোকটা কিন্তু আসলে খারাপ না, ছোটবেলা থেকে তার মায়ের অনেক অত্যাচার সহ্য করতে হয়েছিল তাকে, অমানসিক অত্যাচার, এবং এই কারণেই কেভিনের মধ্যে 24টা আলাদা আলাদা চরিত্র বা পার্সোনালিটি আছে। ডক্টর স্টেপল ক্যাসির এইসব কথাবার্তায় গুরুত্ব দিতে নারাজ। শুরুতে রাজি না হলেও ডক্টর স্টেপল একসময় ক্যাসিকে কেভিনের কাছে নিয়ে যায় এবং লক্ষ্য করে কেভিনের মধ্যে থাকা অনেকগুলো চরিত্রই ক্যাসির প্রতি একটা আলাদা দুর্বলতা আছে। কারণ কেভিনের মধ্যে থাকা চরিত্রগুলো জানে ঠিক তারই মতো ক্যাসিরও ছোটবেলায় একই রকমভাবে কেটেছে। সুতরাং ক্যাসির মধ্যে কেভিনের চরিত্রগুলো যেন নিজেকেই খুঁজে পায়। অন্যদিকে দেখা যায় ডেভিডের ছেলে জোসেফকে, সেও নিজের বাবাকে ছাড়িয়ে আনার জন্য সেই মানসিক হাসপাতালে যায়, কিন্তু কিছুতেই তার বাবাকেও ছাড়া হয় না। ডেভিড আর কেভিন দুজনেই সেখান থেকে পালিয়ে যাওয়ারও চেষ্টা করে, কিন্তু সেখানকার সিকিউরিটি ব্যবস্থা এতই কড়া ছিল যে তারা নিজেরাই অসুস্থ হয়ে পড়ে। যেহেতু এলাইজা এখনও পুরোপুরি পঙ্গু, তারপরেও এলাইজার জন্য কড়া সিকিউরিটি ব্যবস্থা করেছিল ডক্টর স্টেপল। তার কেমন যেন এলাইজাকে সন্দেহ হয়, লোকটা কি সত্যিই পঙ্গু নাকি ভান করে আছে। হাসপাতালের একাধিক জায়গায় সিকিউরিটি ক্যামেরা লাগানো হয়, এমনকি হাসপাতালের বাইরেও। পরদিন ডক্টর স্টেপল তিনজনকে মানে এলাইজা, কেভিন এবং ডেভিডকে একসাথে এক জায়গায় নিয়ে আসে এবং তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতে থাকে যে তোমরা কেউই সুপার হিরো নও, তোমাদের মধ্যে কোনো বিশেষ শক্তিই নেই। প্রথমেই ডক্টর স্টেপল ডেভিডকে বলে, ডেভিড, হতে পারে তুমি ট্রেন অ্যাক্সিডেন্ট থেকে একা অক্ষত অবস্থায় ফিরে এসেছো, কিন্তু তোমার মনে হয় না কি যে এটা একটা শুধুমাত্র কাকতালীয় ঘটনা বা কোইন্সিডেন্ট হতে পারে? কারণ এখনকার দিনে খবরের কাগজ খুললে এরকম প্রচুর দেখা যায় যে ট্রেন অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট থেকে যে কোনো একজন পুরো জীবিত ফিরে এসেছে। এবং হতে পারে সেই অ্যাক্সিডেন্টের কারণে তোমার ব্রেনের এমন জায়গায় চোট লেগেছে যে তুমি নিজেকে সুপার হিরো ভাবা শুরু করে দিয়েছো। আর তুমি যে বলো তুমি কোনো খারাপ মানুষকে টাচ করলে সেই মানুষটা যা যা অপরাধ করেছে সেটা ছবির মতো তোমার চোখের সামনে ভেসে ওঠে, হতে পারে এটা সম্পূর্ণই তোমার কল্পনা। কারণ দেখবে এমনিতেও কিছু মানুষের চোখ মুখ দেখে বোঝা যায় যে মানুষটা খারাপ মানুষ হতে পারে, তোমার সাথেও সেরকমই কিছু হয়েছে। এরপর ডক্টর স্টেপল কেভিনকে বলে, কেভিন, তোমার মধ্যে যে চরিত্রগুলো এসেছে সেই সবগুলোই হচ্ছে মানসিক অবসাদ থেকে এসেছে। কেভিন তখন ডক্টর স্টেপলকে জিজ্ঞেস করে, তার মানে কি আপনি বলতে চাইছেন যে হোর্ড
ওই লোহার গরাদগুলো যে বেঁকিয়েছিল সেটাও কি কাকতালীয়, নাকি সেটাও আমার মানসিক অবস্থা থেকে এসেছে? ডক্টর স্টেপল বলে, ওই লোহার গরাদগুলো 1874 সালের। হতেই পারে ওগুলোর মধ্যে জং লেগে গেছিল এবং ওগুলো খুব কমজোর ছিল। তোমার শারীরিক শক্তি যা, তুমি ওটার দ্বারা তাকে বেঁকিয়ে ফেলেছ। এগুলো আর কিছুই নয়। ডক্টর স্টেপল দুজনের সঙ্গে কথা বললেও এলাইজাকে সে কিছুই বোঝায় না, কারণ এলাইজা এমনিতেই পুরোপুরি পঙ্গু হয়ে গেছে। জোসেফকে দেখা যায় সে তার বাবা ডেভিডকে নিয়ে ভাবছিল। হঠাৎ করে তার মনের মধ্যে কেমন যেন একটা খটকা লাগে। সে এলাইজা সম্বন্ধে তো সবকিছু জানতো, কিন্তু কেভিন সম্বন্ধে তেমন একটা কিছু জানতো না। সে কেভিনের ব্যাপারে, কেভিনের মা বাবার ব্যাপারে ইন্টারনেটে কিছু খোঁজাখুঁজি শুরু করে। সে দেখে কেভিনের বাবার নাম ছিল ক্ল্যারেন্স ওয়েন্ডেল ক্রাম্ব, এবং তার ব্যাপারে আরও বিস্তারিত জানতে গিয়ে জোসেফ এমন কিছু দেখে ফেলে যার জন্য তার চোখ কপালে উঠে যায়। কিন্তু সেটা কি, সেটা মুভি শেষে জানা যাবে। এদিকে ওই মানসিক হাসপাতালে একটা অদ্ভুত কাণ্ড ঘটে যায়। দেখা যায় ডক্টর স্টেপল যা সন্দেহ করেছিলেন সেটাই সত্যি। এলাইজা আসলে পঙ্গু নয়, সে পুরোপুরি সুস্থ আছে এবং তার ব্রেন এখনও আগের মতোই তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন। এলাইজা এতদিনই হাসপাতালে থেকে বোকার মতো অযথা পালানোর কোনো চেষ্টাই করেনি, বরং অসুস্থ হওয়ার ভান করে সে হাসপাতালে কখন কি হয় এত দিন ধরে, এত বছর ধরে খুব ভালো করে লক্ষ্য করতে থাকে এবং মুখস্থ করতে থাকে সবার টাইমিং। রাতের বেলায় মানসিক রোগীরা যার তত্ত্বাবধানে থাকতো তাদের ডিউটি চেঞ্জ হতো। একজন ডাক্তার আসতো ইনচার্জ হিসাবে, এবং যেই ডিউটিতে ছিল সে ওখান থেকে যাওয়া এবং নতুন আরেকজন ডিউটিতে জয়েন করার মাঝখানের যে সময়টুকু, ওই সময়টা রোগীদেরকে কেউ নজর রাখার মতো থাকতো না। এটা এলাইজা খুব ভালো করে বুঝতে পারে, এবং এই সময় এলাইজা নিজের ঘর থেকে বেরোয় এবং সে হাসপাতালের অফিসে গিয়ে ডেভিড ও কেভিনের ব্যাপারে সবকিছু খতিয়ে দেখতে শুরু করে। এবং এলাইজা যখন কেভিনের ব্যাপারে সব তথ্য নিয়ে ঘাটাঘাটি করছিল, সেও হঠাৎ করে কেভিনের বাবা সম্বন্ধে কিছু দেখতে গিয়ে চমকে ওঠে, ঠিক যেমন জোসেফ চমকে উঠেছিল। এলাইজা সেই অফিস ঘর থেকে বেরিয়ে কেভিনকে যে ঘরে রাখা হয়েছিল তাড়াতাড়ি সেখানে যায়, এবং কেভিনের 23টা চরিত্রের মধ্যে তখন প্যাট্রিশিয়া চরিত্রটা অ্যাক্টিভ ছিল, যাকে আমরা স্প্লিট মুভিতে দেখেছিলাম যে প্যাট্রিশিয়া আসলে একটা মহিলার চরিত্র। কেভিন মেয়েদের মতো কথা বলতে শুরু করে। সে এলাইজাকে জিজ্ঞেস করে, কি চাই তোমার এখানে, কেন এসেছো আমার ঘরে? আমাকে দেখে তুমি হয়তো একটু অবাকই হয়েছ, কিন্তু তুমি যেটা ভাবছো সেটাই সত্যি। আমি পঙ্গু নই। এতদিন ধরে আমায় যা যা ওষুধ দেওয়া হয়েছে আমি তার একটাও খাইনি, এবং মুখ বুজে সঠিক সুযোগের অপেক্ষায় পড়ে আছি। তবে এখন আমার মনে হচ্ছে সেই সময় চলে এসেছে যখন এখান থেকে আমরা বেরোবো। শোনো, আমার কাছে একটা মাস্টার প্ল্যান তৈরি করা আছে এই পাগলা গারদ থেকে পালানোর জন্য। তবে তার জন্য তোমার শরীরে থাকা হোট চরিত্রটার সাহায্য চাই। হোট কি আমাকে সাহায্য করবে? যদি তুমি রাজি থাকো তাহলে আমরা এখান থেকে কালকেই বেরোতে পারবো। প্যাট্রিশিয়া এলাইজার কথাতে রাজি হয়ে যায়, কারণ সেও চাইছিল যে এই মানসিক পাগলা গারদরূপী জেল থেকে পালানোর জন্য। পরদিন সকালে দেখা যায় যেহেতু হাসপাতালে প্রচুর পরিমাণে সিকিউরিটি ক্যামেরা বা সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, তাই এলাইজা যে আগের দিন ঘর থেকে বেরিয়েছিল সেটা ক্যামেরাতে ধরা পড়ে যায়, এবং ডক্টর স্টেপল এসে এলাইজাকে অজ্ঞান করে প্রিফ্রন্টাল লবোটমি নামে একটা পরীক্ষা করতে নিয়ে যায়। এবার প্রিফ্রন্টাল লবোটমি পরীক্ষা কাকে বলে? এই অত্যাধুনিক পরীক্ষার মাধ্যমে এলাইজার ব্রেনে কি চলছে না চলছে সেটা তারা বুঝতে পারবে, এবং এটা দেখে মনে হয় যে হয়তো এলাইজার সমস্ত প্ল্যান এবং এলাইজা কি কি ভাবছে সে সম্বন্ধে হয়তো সবাই সবকিছু জেনে ফেললো। সুতরাং এই পাগলা গারদ থেকে তাদের আর মুক্তি পাওয়া হলো না। কিন্তু এটা ভেবে থাকলে তুমি ভুল করছো, খেলা সবে শুরু হয়েছে। টেস্ট করার জন্য তাকে নিয়ে তো যাওয়া হলো। এলাইজা তার ছোটবেলার একটা ঘটনার কথা ভাবতে থাকে। সে তার মায়ের সঙ্গে মেলায় বেড়াতে গিয়েছিল, এবং মেলায় একটা রাইডে ওঠার পর সেখান থেকে পড়ে গিয়ে তার হাত খুব বাজেভাবে ভেঙে গেছিল, এবং এই ঘটনার পর থেকে এলাইজা বিশ্বাস করতে শুরু করে যে আর 5 জনের থেকে সে একদমই আলাদা, সে প্রচণ্ড দুর্বল। আর সেখান থেকেই উৎপত্তি হয় সবচেয়ে দুর্বল মানুষের, অর্থাৎ মিস্টার ক্লাসের। হ্যাঁ, এলাইজাকে বলা হতো মিস্টার ক্লাস। এর পরদিন দেখা যায় ডেরিল নামের একজন কেয়ারটেকার এলাইজার ঘরে আসে এবং তাকে বলে, এলাইজা, তোমায় আজকে অন্য দিনের থেকে একটু আলাদা লাগছে, তুমি ঠিক আছো তো? কোনো কিছু বোঝা ওঠার আগেই এলাইজা একটা কাচের টুকরো জোগাড় করে সেটা দিয়ে তার গলা কেটে দেয় আর বলে, আমি তো ঠিকই আছি, তোমরা এতদিনে আমায় ঠিক করে চিনতে পারোনি। এরপর ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে আগের দিন রাতে এলাইজা যখন বেরিয়েছিল সে ইচ্ছে করে ক্যামেরাতে ধরা দিয়েছিল, যাতে হাসপাতালে মানুষগুলো বুঝতে পারে যে এলাইজার কিছুই হয়নি এবং সে নাটক করছে, এবং তাকে হাসপাতালে মানুষেরা ধরে নিয়ে যাবে টেস্টের জন্য, এবং সেই টেস্টে তার ব্রেনে যা যা আছে সেগুলো যাতে ধরা না পড়ে সেই জন্য সে মেশিনটার ভেতরেও কিছু কারচুপি করেছিল। এবং এই জন্য মিস স্টেপল যখন তার ব্রেনের পরীক্ষা করে তখন শুধুমাত্র ছোটবেলার একটা স্মৃতি ধরা পড়েছিল। তার ব্রেনে কি চলছে
এই পাগলাগারদ থেকে পালানোর মাস্টার প্ল্যান সম্বন্ধে কিছুই জানতে পারেনি তারা। তো দেখা যায় এলাইজা সেই গার্ডটাকে খুন করার পর সোজা কেভিনের ঘরে চলে যায় এবং কেভিনকে সেখান থেকে নিয়ে সেখানকার অফিস ঘরে যায়। এলাইজা কেভিনের মধ্যে থাকা হোড চরিত্রটার সঙ্গে দেখা করতে চায়। হোড চরিত্রটা অ্যাক্টিভ হয় কেভিনের দেহে এবং সে হোডকে বলে, হোড তুমি হলে দ্য বেস্ট জন্তু। ওরা আমাদের ভুল বোঝাতে চাইছে। ওরা বলে আমাদের মধ্যে নাকি কোনো বিশেষ ক্ষমতা নেই, কিন্তু তুমি তো জানো তুমি একজন ক্ষমতাশালী দানব। এই পৃথিবীটা আমাদের গোলাম হতে পারে, তার আগে মানুষকে জানানো দরকার যে তুমি আর আমি কে। এবং এই জন্য ডেভিডের মতো একজনকে দরকার, কারণ সবাই জানে ডেভিড প্রচণ্ড শক্তিশালী। তুমি আর আমি মিলে যদি ডেভিডকে সবার সামনে হারিয়ে দিতে পারি, তাহলে পৃথিবীর মানুষেরা আমাদের প্রতি মাথা নত করবে। কিন্তু ব্যাপার হলো তারা দুজন তো বেরিয়েছে, কিন্তু ডেভিড কি করে বেরোবে? এলাইজা ডেভিডের ঘরে ডেভিডকে নিয়ন্ত্রণ করার জন্য যে জলের কলগুলো ছিল সেগুলোকে নিষ্ক্রিয় করে দেয় এবং ওখানকার মাইক্রোফোনে ডেভিডকে সে হুঙ্কার দিয়ে বলে, শোনো ডেভিড, আমি আর হোড এখান থেকে বাইরে যাচ্ছি এবং আজকে শহরের মধ্যে একটা বড় বিল্ডিং উদ্বোধন হবে। আমরা সেখানে গিয়ে মানুষ খুন করব নির্বিচারে। যদি ক্ষমতা থাকে তাহলে আটকাও, আর যদি আজকে আটকাতে না পারো তাহলে মানুষের মনে তোমার প্রতি প্রচণ্ড ঘৃণা তৈরি হবে। এই বলে সে ডেভিডকে উস্কানি দিয়ে সেখান থেকে চলে যায়। ডেভিড এটা শুনে চমকে যায় এবং এতগুলো মানুষের প্রাণ যাবে সে এটা কিছুতেই মেনে নিতে পারে না, কারণ ডেভিড আদতেই একজন ভালো মানুষ ছিল। ডেভিড অনেক কষ্টে সেই দরজার মধ্যে বারবার আঘাত করতে করতে দরজাটা একসময় ভেঙে ফেলে এবং সেই ঘর থেকে বেরিয়ে আসে। অন্যদিকে দেখা যায় কেভিনের শরীরে থাকা প্রত্যেকটা চরিত্র, এমনকি হোডও এলাইজার কথা মতো চলতে শুরু করে এবং এটা ছিল সবথেকে বিপজ্জনক জিনিস, কারণ হোডের মধ্যে ছিল অসীম শক্তি আর এলাইজার মধ্যে ছিল ভয়ঙ্কর দিমাগ। এলাইজা বেসমেন্ট মানে হাসপাতালের একদম নিচু তলায় চলে আসে এবং সেখানে এলাইজা একটা কাগজের মধ্যে সে ওই বড় বিল্ডিংটাতে গিয়ে কি করতে চলেছে পুরো প্ল্যানটা লিখে দেয় ডক্টর স্টেপলকে। এবং সে এটা ইচ্ছে করেই করে, কারণ তার মাথার মধ্যে অন্য কিছু বুদ্ধি চলছিল। ডক্টর স্টেপল সমস্ত সিকিউরিটি গার্ডদের খবর দিয়ে দেয়, তবে হোডের শক্তির সঙ্গে মোকাবেলা করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। তাদেরকে যারাই আটকানোর চেষ্টা করে হোড সবার ওপরে হামলা করছিল। আর এই ফাঁকে এলাইজা বাইরে না গিয়ে সে বেসমেন্টের অফিস ঘরে যায়, যেখানে ওই মানসিক রোগের হাসপাতালের সমস্ত ডেটা ছিল বা সমস্ত তথ্য ছিল। সে অফিস ঘরে গিয়ে সেখানকার কম্পিউটারের মধ্যে সে কিছু একটা করতে থাকে। এলাইজা যতক্ষণে অফিস ঘরে নিজের কাজ শেষ করছিল, হোড বাইরে বেরিয়ে আসে এবং তার হাতের সামনে যাকে পায় তার উপরে হামলা করতে শুরু করে। হাসপাতালের বাইরে ঝামেলা হচ্ছে শুনে ডক্টর স্টেপল সেখানে আসে এবং দেখা যায় কেসি, জোসেফ এবং এলাইজার মা মিসেস প্রাইসকেও সেখানে আসে তারা। ডেভিডের সঙ্গে শুরু হয় হোডের ভয়ঙ্কর লড়াই। দুজন অসীম শক্তিশালী মানুষ একে অপরকে হারানোর জন্য উঠে পড়ে লেগেছে। একজন বাইরের হিংস্রতার থেকে রক্ষা করতে চায় মানুষকে, আরেকজন সব কিছু নষ্ট করে দিতে চায়। এলাইজা ততক্ষণে বাইরে বেরিয়ে এসেছে এবং সে যখন দেখে হোড ডেভিডের সঙ্গে কিছুতেই পেরে উঠছে না, তখন সে হোডকে বলে, হোড তুমি ডেভিডকে ওইভাবে মারতে পারবে না। ওই দেখো পাশে একটা জলের ট্যাঙ্ক আছে, ওই জলের ট্যাঙ্কটাকে ডেভিডকে তুলে ফেলে দাও, তাহলেই ওর খেলা শেষ, কারণ ডেভিডের কমজোরি হলো জল। এই সময় বাবাকে বাঁচানোর জন্য জোসেফ হোডের সামনে এসে দাঁড়ায় আর বলে, তুমি আমার বাবাকে এমনি এমনি মারতে চাইছো, তুমি কি জানো আসল সত্যিটা কি? তুমি যে এলাইজার কথা শুনে আমার বাবাকে মারতে চাইছো, তুমি জানো সে কে? তুমি কি মনে করো কেভিন, তোমার বাবা তোমাকে আর তোমার মাকে একা ফেলে ওই ট্রেনে করে সেদিন পালিয়ে গিয়েছিল? না, তুমি এতদিন ভুল জানতে। তোমার বাবা সেদিন যে ট্রেনে উঠেছিল সেই ট্রেনটার নাম ছিল ইস্ট্রেল 177, অর্থাৎ যে ট্রেনটার অ্যাক্সিডেন্ট এলাইজা ইচ্ছে করে করিয়েছিল। এবং সেদিনের সেই ট্রেনটার মধ্যে আমার বাবা ডেভিডও ছিল। একমাত্র আমার বাবা অক্ষত অবস্থায় বেঁচে ফেরে, আর বাকি যারা ছিল সবাই মারা যায় এবং সে মৃতদের মধ্যে তোমার বাবাও একজন। এটা শুনে হোড রাগে দুঃখে আরও নৃশংস এবং আরও ভয়ানক হয়ে যায়। এলাইজা হোডকে বোঝানোর চেষ্টা করে, সে বলে, দেখো সেদিন যদি অ্যাক্সিডেন্টটা না হতো আর তোমাকে যদি ছোটবেলা থেকে এত অত্যাচার সহ্য করতে না হতো, তাহলে কি তোমার মধ্যেই হোড চরিত্রটার জন্ম হতো? হোড রাগে ফুঁসতে ফুঁসতে বলে, আমি এতদিন ভেবেছিলাম যে তুমি আমার ভালো চাও এলাইজা, কিন্তু এখন দেখছি আমি যা ভেবেছি সব ভুল ভেবেছি, আর আমি যা করেছি সেটাও ভুল করেছি। সে ঠিক করে নেয় ডেভিড আর এলাইজা দুজনেই তার শত্রু। ডেভিড এই জন্য তার শত্রু কারণ ডেভিড তার সঙ্গে লড়াই করেছে, আর এলাইজার জন্য তার বাবা মারা গেছে, তাই সে দুজনকেই শেষ করে ফেলবে। হোড এলাইজার বুকে ভীষণ জোরে একটা ঘুষি মারে আর এলাইজার হাড় পাজরা সব ভেঙে যায়। সে যন্ত্রণায় কাতরাতে থাকে এবং তাকে আটকাতে এলে সে ডেভিডকে তুলে নিয়ে গিয়ে সেই জলের ট্যাঙ্কে ফেলে দেয় এবং তারপরে সে নিজেও সেই ট্যাঙ্কের ভেতরে ঝাঁপ দিয়ে ডেভিডকে পেছন থেকে চেপে ধরে দম বন্ধ করে মেরে ফেলার চেষ্টা করতে থাকে। কিন্তু ডেভিড একসময় সেই সিমেন্টের জলের ট্যাঙ্কের দেওয়ালটা ভেঙে ফেলতে সক্ষম হয়
কেভিনের মধ্যে হোড চরিত্রটাকে যখন কিছুতেই স্বাভাবিক করা যাচ্ছিল না, ডক্টর স্টেপলের কথায় কেসি হোডকে শান্ত করার জন্য তার কাছে যায় এবং তাকে জড়িয়ে ধরে কেভিনের পুরো নাম ধরে ডাকতে থাকে, কেভিন ওয়েন্ডেল ক্র্যাম্প, কেভিন ওয়েন্ডেল ক্র্যাম্প। আমরা 2 নম্বর মুভি অর্থাৎ স্প্লিট মুভিতে দেখেছিলাম যে কেভিনের দেহে যখন অন্য কোনো চরিত্র থাকে, কেভিনের সম্পূর্ণ নাম ধরে যদি ডাকা যায় তখন সেখানে কেভিনের চরিত্রটাই আবার চলে আসে। তো দেখা যায় হোড ধীরে ধীরে শান্ত হয় এবং কেভিন নিজের শরীরে আবার ফিরে আসে। কেসি তাকে বলে, কেভিন এরকম আর করো না, দয়া করে আমার কথাটা শোনো, শান্ত হও, তোমার কোনো ভয় নেই, আমি আছি তোমার সাথে। আসলে কেভিন কখনো জীবনে কারো ভালোবাসা পায়নি। স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা কি জিনিস এসব তার জানা নেই। প্রথমবার সে কেসির মধ্যে একটু হলেও ভালোবাসার উষ্ণতা খুঁজে পেয়েছে। সে শান্ত হয়ে যায় এবং ঠিক এই সময় পেছন থেকে একটা গুলি ছিটকে এসে কেভিনের তলপেটে লাগে। সেই যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে। কেভিন কেসির হাত ধরে বলে, কেসি আমি আর কোথাও যাব না, আমি আর কারোর সাথে কিচ্ছু খারাপ করব না, আমি আমার শেষ নিঃশ্বাস অবধি আমি তোমার সাথে থাকব। তুমি আমার কাছে আগে এলে না কেন কেসি? তাহলে আমি বুঝতে পারতাম যে জীবন কতটা সুন্দর। এই বলে কেসির কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করে কেভিন। অন্যদিকে দেখা যায় ডেভিডকে একটা লোক ইচ্ছে করে ওখানে জলের মধ্যে চিপে ধরেছে এবং সেই লোকটার হাতের মধ্যে 3টে পাতার চিহ্ন আঁকা। এবং তখনই ডক্টর স্টেপল সেখানে আসে এবং তার হাতটা ধরতে বলে এবং দেখা যায় ডক্টর স্টেপলের হাতের মধ্যেও কিন্তু সেই 3টে পাতার চিহ্ন আঁকা। আসলে এই ডক্টর স্টেপল আর এই মানসিক হাসপাতাল সবই লোক দেখানো। এরা আসলে কাল্লান্দেনস্টাইন অর্গানাইজেশন বলে একটা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। এই প্রতিষ্ঠানের লোকেরা কি করে, পৃথিবীর মধ্যে কখনো কোনো মানুষের মধ্যে যদি অলৌকিক শক্তি বা অতিরিক্ত শক্তিওয়ালা এরকম মানুষ খুঁজে পাওয়া যায়, তাদেরকে ধরে এরা মেরে ফেলে। এটাই এদের অর্গানাইজেশনের মূল লক্ষ্য। ঠিক যেমন আমরা কয়েক বছর আগে ইলুমিনাটি নামে একটা গুপ্ত প্রতিষ্ঠান বা একটা গুপ্ত সমিতির কথা জেনেছিলাম, এই প্রতিষ্ঠানটাও সেরকমই একটা গুপ্ত সমিতি, কিন্তু এদের কাজ করার ধরন আলাদা। এরা শুধুমাত্র অতিরিক্ত ক্ষমতাশালী লোকেদের খোঁজে এবং মেরে ফেলে। ডেভিডকে দেখা যায় জলে মুখ চেপে ধরার জন্য খানিকক্ষণের মধ্যে ডেভিডও মারা যায়। ওদিকে এলাইজাও যন্ত্রণায় ছটফট করতে থাকে এবং তখন তার কাছে ডক্টর স্টেপল যায় আর বলে, তুমি যা ভেবেছো ঠিকই ভেবেছো। এই সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের মধ্যে অতিমানবিক ক্ষমতা আছে, কিন্তু কি জানো, মানুষের সমাজে কোনো অতিমানবকে যদি বেঁচে থাকতে দেওয়া যায় তাহলে পৃথিবীর শান্তি নষ্ট হবে, আর আমরা সেটা হতে দেই না। এই বলে সে চলে যায় এবং এই প্রতিষ্ঠানের মতে ডেভিডের মতো সুপারহিরো হোক বা হোর্ডের মতো ভিলেন হোক বা এলাইজার মতো মানুষ হোক, সবাইকে তাদের হাতে মরতে হবে। কারণ যদি কোনো অলৌকিক ক্ষমতাধারী বা অতিমানবিক ক্ষমতাধারী ভালো মানুষ থাকে, তখন তাকে আটকানোর জন্য কোনো অতিমানবিক খারাপ মানুষও উঠে আসবে সমাজের বুকে, এবং এটা এই প্রতিষ্ঠান চায় না। এবং দেখানো হয় এই জায়গাটাকে, এই জায়গাটা দেখতে একটা সাধারণ রেস্টুরেন্টের মতো, কিন্তু এই রেস্টুরেন্টের মধ্যে যারা বসেছিল তারা সবাই ওই গুপ্ত সমিতিরই মেম্বার ছিল এবং তাদের সবারই একই কাজ, পৃথিবীর মধ্যে এমন মানুষগুলোকে খুঁজে বের করা যার মধ্যে অতিমানবিক শক্তি আছে এবং তাকে খুন করে ফেলা বা মেরে ফেলা। সেদিন হাসপাতালের বাইরে ডেভিড, এলাইজা এবং কেভিন 3জনেই মারা যায় এবং মুভি শেষে দেখা যায় এই ঘটনাগুলো যাতে বাইরে না আসে সেই জন্য মিস স্টেপল সেখানকার ক্যামেরাতে অর্থাৎ সিসিটিভি ক্যামেরাতে যা ভিডিও রেকর্ডিং ছিল সবকিছু নষ্ট করে দেয়। কিন্তু ডক্টর স্টেপল লক্ষ্য করে যে এলাইজা সেদিনের পুরো ঘটনাটা কোনো একটা প্রাইভেট ওয়েবসাইটে লাইভ স্ট্রিম করেছে, অর্থাৎ সেই হাসপাতালের মধ্যে সেদিন যা যা হয়েছে এবং হাসপাতালের বাইরে যে লড়াই চলছিল সব কিছু সেই ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং হচ্ছিল সেই হাসপাতালে থাকা বিভিন্ন সিসিটিভি ক্যামেরার মাধ্যমে। মনে করো সেই সিনটা যেখানে এলাইজা বেসমেন্টের সেই অফিসে গিয়েছিল এবং কম্পিউটারে কিছু কাজ করছিল, সে আসলে সেই হাসপাতালের সব সিসিটিভি ক্যামেরাগুলোকে একটা ওয়েবসাইটের লাইভ ক্যামেরা বা ওয়েব ক্যামেরা রূপে কাজ করানোর চেষ্টা করছিল এবং সে সেটা করেও ছিল। তার প্ল্যান কোনোদিনই কেভিনের মধ্যে থাকা হোড চরিত্রটার সঙ্গে ডেভিডের লড়াই দেখানোর ছিল না। সে যে কেভিনকে বলেছিল যে ওই বড় বিল্ডিংটা উদ্বোধন হবে, সেখানে তুমি ডেভিডকে হারাবে এবং পৃথিবীবাসীকে আমরা দেখাবো আমাদের ক্ষমতা, সেটা সম্পূর্ণ মিথ্যে ছিল। সে আসলে ডক্টর স্টেপল এবং তার গুপ্ত সমিতি সম্বন্ধে অনেক কিছু জেনেছিল এবং সে চেয়েছিল সে, ডেভিড এবং হোড এই অতি ক্ষমতাধারী মানুষদের এবং একই সাথে ডক্টর স্টেপলরা যে কাজ করছে গুপ্তভাবে সেই সমস্ত কিছুকে সারা বিশ্বের সামনে তুলে ধরার, যাতে মানুষ তাদের সম্বন্ধে জানতে পারে যে সুপার হিরো পৃথিবীর মানুষের মধ্যেই আছে এবং একই সাথে তাদের মারার জন্য কিছু মানুষ গুপ্তভাবে কাজ করে যাচ্ছে। এবং শুধুমাত্র ওই একটা ওয়েবসাইটে সেদিন লাইভ স্ট্রিমিং হয়নি, সেই ভিডিও ফুটেজগুলো কেসি, জোসেফ এবং মিসেস প্রাইসের কম্পিউটারের মধ্যেও চলে যায় এবং তারা যেহেতু নিজেদের প্রিয়জনকে হারিয়েছিল, তারা সেই অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্য সেই ভিডিওগুলোকে ভাইরাল করে দেয়। এবং এখানে শেষ হয় আনব্রেকেবল ট্রিলজি বা ইস্ট ট্রেল 177 ট্রিলজির মুভির শেষ মুভি, যার নাম
গ্লাস